বন্ধুরা, গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, গল্পটি আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকটি বিশেষ অনুরোধ, প্রতিটি গল্প শোনার পর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। এতে হয়তো আপনাদের বিশেষ কোনো উপকার হবে না, কিন্তু আমি ভীষণভাবে উপকৃত হব। কারণ আপনাদের মন্তব্য থেকে আমি বুঝতে পারি আমার পাঠের গুণগত মান কতটা উন্নত হচ্ছে এবং কোথায় আরও ভালো করার সুযোগ রয়েছে। তাই কমেন্টে আপনাদের মতামত জানাতে একেবারেই ভুলবেন না। আসুন এবার তাহলে শুরু করা যাক আজকের গল্প পাঠ। আজ আমি আপনাদের পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি বেশ মজার গল্প। গল্পের নাম শান্তি ও অশান্তি। আচ্ছা মশাই, শান্তি কোথায় আছে বলতে পারেন? শান্তি? সে তো গত পরশুদিন তার মা বাড়ি শান্তিপুরে গেছে। না না, আমি আপনার মেয়ে শান্তির কথা বলছি না, আমি বলছি পিস, পিসের কথা। পিস? আপনি পিসের কথা বলছেন? হ্যাঁ, কিন্তু সে তো মশাই হাওয়ার নাড়ু। সে কি কোথাও আছে বলে আপনার মনে হয়? আর আপনি পিস খুঁজছেনই বা কেন? আমরা তো নানা রকম অশান্তি নেই, দিব্যি দিন কাটিয়ে দিচ্ছি। দেখুন মশাই, অশান্তিও কিন্তু কিছু খারাপ জিনিস নয়, বরং অশান্তি যদি না হয় সেদিন ভারী অস্বস্তি হয় আমার। এই ধরুন, একদিন বউ হয়তো হাসি মুখ করে একটু আহ্লাদে কথা বলল, কিংবা ছেলে ভারী বাধ্য ছেলে হয়ে আমার কথা শুনলো, কিংবা মেয়েকে বারণ করায় সে বিনা প্রতিবাদে সন্ধেবেলা বাড়িতে বসে রইল। এইসব ঘটলে তো মশাই আমার পেটে বেশ বায়ু হয়, উদ্গার ওঠে, রাতে অনিদ্রা। আমাদের আশেপাশে কোথাও শান্তি নামে কিছু আছে বলে কি আপনি টের পান? তা তো পাই, কিন্তু আমি খুব অশান্তিতে আছি। আহা, সে তো আমরা সবাই অল্প বিস্তর অশান্তির কপাল নিয়ে জন্মেছি। সমুদ্রে শয়ান যার, তার আর ডুবে মরার ভয় থাকে নাকি? তা আপনার অশান্তিটা ঠিক কী ধরনের বলুন তো? দেখুন মশাই, শুনলে আপনি আবার হেসে উঠবেন না তো। অনেকেই তো হাসে, কিন্তু ব্যাপারটা তলিয়ে কেউ বুঝতে চায় না। না না, সে আপনি নির্ভয়ে বলতে পারেন, কারণ আমার যতদূর মনে পড়ছে গত দিন সাতেক আমি কিন্তু একবারও হাসিনি। হাসির ঘটনা যে ঘটেনি তা নয়, কিন্তু আমার ভেতরের হাসির কৌটোটা একেবারেই ফাঁকা হয়ে গেছে। কৌটোটা অনেক ঝাঁকাঝিঁকি করে দেখেছি, কিন্তু এক টুকরো হাসিও আমি বের করতে পারিনি মশাই। হাসির কথা হচ্ছে, আমার হাসা উচিত বলে মনেও হচ্ছে, হাসবার চেষ্টাও করছি, কিন্তু হাসিটা ঠিক খেলিয়ে তুলতে পারছি না। ও, তাহলে আপনাকে বলা যায়। আসলে হয়েছে কি জানেন তো, এই বছর দশেক আগে একদিন বিকেলের দিকে আমি ঢাকুরিয়া ব্রিজ পায়ে হেঁটে পার হচ্ছিলাম উত্তর থেকে দক্ষিণের দিকে। আর তখন উল্টো দিক থেকে দুটো ছেলে হন্ত হন্ত হয়ে প্রায় দৌড় পায়ে আসছিল। আমার মুখোমুখি হয়ে তারা হাঁপসাতে হাঁপসাতে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা, এই মধুসূদন মঞ্চটা কোথায় বলতে পারেন? কি বলবো মশাই, এই মধুসূদন মঞ্চ আর নজরুল মঞ্চ আমার পাড়ার মধ্যেই পড়ে, বিলক্ষণ চিনি। কিন্তু সেই সময়ে হঠাৎ আমার মাথার মধ্যে কি যে হলো, কোন ভূত ভর করলো কে জানে। আমি তাড়াতাড়ি বললাম, ও মধুসূদন মঞ্চ, সে তো লেকের ধারে, এই দিক দিয়ে নেমে লেকের দিকে চলে যাও, সোজা পথ। তারা ঊর্ধ্বশ্বাসে সেদিকে দৌড়লো। তারা চলে যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে আমি তাদের মধুসূদন মঞ্চ নয়, নজরুল মঞ্চে পাঠিয়ে দিয়েছি। আর আমার সেই জন্যে এখনও, এই 10 বছর বাদেও, ভারী অস্বস্তি হয় মশাই। মনে হয় ছেলেদের আমাকে খুঁজে বেড়াচ্ছে, পেলেই মারবে। দেখুন, আমি কিন্তু একটু হাসিনি। হেসেছি কি? আগে না। কিন্তু আমি যে অশান্তিতে আছি তা বোধহয় আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, তা পারছি। তবে আমার যতদূর মনে হয় এতদিন বাদে ছেলে দুটোর আপনাকে আর মনেই নেই, বা দেখলেও চিনতে পারবে বলে তার মনে হয় না। আবার এমনটাও তো হতে পারে তারা আপনাকে ক্ষমা করে দিয়েছে। হুম, আপনার কথা হয়তো ঠিক,
কিন্তু আমার প্রায়ই ঘটনাটা মনে পড়ে, আর কেবলই মনে হয় ছেলে দুটো আমাকে আততায়ীর মতো আঁতিপাতি করে খুঁজে বেড়াচ্ছে। তারা হয়তো সেদিন মধুসূদন মঞ্চে তাদের কোনো প্রিয় গায়কের গান বা কোনো বিখ্যাত নাটকের অভিনয় বা কোনো জরুরি সভায় যেতে চেয়েছিল, তা আমার জন্যই তো ভণ্ডুল হয়ে গিয়েছিল। তাই তারা 10 বছর ধরে প্রতিশোধের জন্য অপেক্ষা করছে। দেখুন, সেটা যে হতে পারে না তা আমি বলছি না। প্রতিশোধ জিনিসটা আজকাল এবার প্রধান হয়ে উঠেছে। চারদিকে প্রতিশোধেরই তো জয় জয়কার। হিন্দি সিনেমা বলুন, বাংলা সিরিয়াল বলুন, পলিটিক্স বলুন, কিংবা চারদিকে পরিস্থিতি বলুন, প্রতিশোধ ছাড়া কথা নেই। তাই একটিমাত্র ঘটনায় কি আপনার অশান্তি কারণ নাকি? হ্যাঁ, অন্যতম কারণ বলতে পারেন। তবে অস্বাস্তিক কারণের কখনো কোনো অভাব হয় না। ও, যেমন? তাহলে তো আপনাকে আমার ওই ওমেগা ঘড়িটার কথাই বলতে হয়। অবশ্য যদি আপনার ঘটনাটা শুনতে আপত্তি না থাকে। না মশাই, আপত্তি কিসের? হ্যাঁ, ছেলেবেলা থেকে আমি গল্প শুনতে বেশ ভালোবাসি। দেখুন, তা বলে কিন্তু এটাকে গল্প বলে ধরে নেবেন না। আসলে হয়েছিল কি, আমার পৈতের সময়ে আমার একমাত্র মামা আমাকে ঘড়িটা দিয়েছিলেন। বাদামি রঙের ডায়াল, রেডিয়াম দেওয়া কাঁটা, যা অন্ধকারে জ্বলজ্বল করত। কি বাহারি না ছিল ঘড়িটার! আমার ভারী প্রিয় জিনিস। তো অঘটির ঘটি হলে কি হয় জানেন তো? তা জানি বই কি। জল খেতে খেতে পরাণ যায়। হ্যাঁ, আগে আমারও সেই অবস্থা। দিনরাত প্রেমিকের মতো ঘড়ির দিকে চেয়ে থাকি। ঘড়ি নেই, খাই, শুই, এমনকি বাথরুমে যেতেও ঘড়ি হাতে থাকে। দোকানে জিনিস কিনে বাঁ হাতে দাম দিই, শুধু এই ঘড়িটা দেখানোর জন্য। মহিলাদের সামনে হঠাৎ করে টাইম দেখার ভারী দরকার হয়ে পড়ে। মা বলতো, ওরে, দিনরাত হাতে ঘড়ি পরে থাকিস নে বাবা, রক্ত চলাচল বন্ধ হয়ে হাত সরু হয়ে যাবে যে। হুম, কিন্তু কে কার কথা শোনে? আর তারপর কি হলো জানেন? আমরা 3 বন্ধু মিলে একবার বারুইপুরে বেড়াতে গেছি। আমি, বিশু আর তথাগত। বারুইপুরে বিশুর দিদি জামাইবাবুর বাড়ি। তারা বিরাট গৃহস্থ, প্রচুর জমি জায়গা, বিরাট ব্যবসা, টাকার একবারে ছড়াছড়ি। সেই বাড়িতেই আমি জীবনে প্রথম খাঁটি গরুর দুধ খেয়েছিলাম। সে কি স্বাদ মশাই, কি বলবো! আজও যেন জিভে তার স্মৃতিটা জড়িয়ে আছে। দেখুন মশাই, বলবেন না, একদম বলবেন না। বুকটা যেন কেন হা হা করে। গরুর খাঁটি দুধ যে কী জিনিস তা বোধহয় গরুও জানে না। হ্যাঁ, তা যথার্থই বলেছেন। হ্যাঁ, গরুদের তো ওটাই ট্র্যাজেডি, কি না? তা কথাটা তো হচ্ছিল ওমেগা ঘড়িটা নিয়ে। তার কি হলো? হ্যাঁ, আগে সেই কথাটাতে আসছি। তো বিশুর জামাইবাবুদের বিরাট পারিবারিক পুকুর, টলটল করছে পরিষ্কার জল। আমরা দুপুরে 3 বন্ধু তাতে নাইতে গেলাম। জলে নামবার আগে ঘড়িটা প্যান্ট শার্টের সঙ্গে পুকুর পাড়ে রেখে নেমেছিলাম। কেন মশাই? ওসব ঘড়ি তো ওয়াটারপ্রুফ হওয়ার কথা। আগে তা যথার্থই বলেছেন। ঘড়িটা ওয়াটারপ্রুফই ছিল বটে, তবে সাবধানের তো মার নেই। আমি তাই রিস্ক নিইনি। তার অনেকদিন পরে পুকুরে নাইতে নেমে ভারী ফুর্তি হয়েছিল। অনেকক্ষণ ধরে সাঁতার কাটলাম। ও, আপনি সাঁতারও জানেন বুঝি? জি আজ্ঞে। দেখুন, আমার মশাই ওইটা আর হলো না। সাঁতার জানাটা খুবই দরকার, আপদে বিপদে বেশ কাজে লাগে, কিন্তু সুযোগটাই হলো না শেখার। সাঁতার ক্লাবগুলোর আশেপাশে ঘুরঘুর করেছি, কিন্তু ভর্তি হওয়ার মতো পয়সা ছিল না বলে আর শেখা হলো না। দেখুন, অনেক কিছু না জেনেও কিন্তু জীবনটা তো কাটিয়ে দেওয়া যায়। দুনিয়ার বেশিরভাগ মানুষই কিন্তু বহু জিনিস না জেনেই দিব্যি বেঁচে পড়তে আছে। সাঁতার না জানায় আপনার কি কোনো অসুবিধা হচ্ছে নাকি? না, তা অবশ্য হচ্ছে না। কিন্তু কি জানেন তো, জানা থাকলে নিজের কাছে নিজের একটু নম্বরটা বাড়তো আর কি। হ্যাঁ, যতই নম্বর বাড়িয়ে যান না কেন, আল্টিমেটলি কি দেখবেন জানেন তো? নিজের উপর শ্রদ্ধাটা কিন্তু আসছে না। নিজেকে শ্রদ্ধা করা খুব কঠিন ব্যাপার, কি না? তা অবশ্যই ঠিকই বলেছেন। নিজেকে আমার তেমন পছন্দ হয় না। আপনার হয়? হ্যাঁ, তাই যদি হতো তাহলে আর অশান্তির কথা ফেঁদে বসতাম নাকি? তাও তো বটে। হ্যাঁ, তা আপনি সেই ঘড়িটার কথা কি যেন বলছিলেন? হ্যাঁ, হ্যাঁ, সেই ঘড়িটার কথাই। তা আমরা ৩ জন মনের আনন্দে সাঁতার কাটছিলাম। তারপর আমাদের মধ্যে বিশু সবার আগে জল থেকে উঠে গেল। বলে গেল যে ওকে নাকি টক দই আনতে যেতে হবে। তা আমি আর তথাগত আরও কিছুক্ষণ সাঁতার কেটে উঠে এলাম।
তখন দেখি আমার জামা প্যান্টের সঙ্গে রেখে যাওয়া আমার সেই সাজের ঘড়িটা নেই। নেই তো নেই। আমি পাগলের মতো ঘড়িটা খুঁজলাম। আশেপাশে কোত্থাও দেখতে বাকি রাখলাম না। কিন্তু ঘড়ি হাওয়া। কি বলবো মশাই? আমার তো মাথাটাই খারাপ হয়ে যাওয়ার জোগাড়। অত ভালো আর দামি ঘড়ি। তা হঠাৎ আমার মনে হলো ঘড়িটা বোধহয় বিশু সরিয়েছে। তার লজিক্যাল কারণ হলো কি, যে ও সবার আগে জল থেকে উঠেছে। আর আমার এও মনে পড়ল বিশু ঘড়িটার খুব প্রশংসা করতো আমার কাছে। অবশ্য প্রশংসা আরো অনেকেই করেছে, কিন্তু আমার কেন যেন বিশুর কথাই মনে হচ্ছিল। ইচ্ছে করি হিসেব কষে ও পুকুর থেকে আমাদের আগে উঠে গেছে এবং ঘড়িটা সরিয়ে ফেলেছে। আমার মাথা রাগে এত গরম হয়ে গেল যে হিতাহিত জ্ঞান ছিল না। ঘড়ি হারিয়েছে শুনে বাড়ির লোকজনও তটস্থ। বাড়ির কাজের লোকেরা গিয়ে পুকুর পাড় তন্ন তন্ন করে খুঁজে এলো, কিন্তু ঘড়ি আর পাওয়া গেল না। পুলিশকে খবর দেওয়ার কথা হচ্ছিল, কিন্তু বিশুর মুখে আমি একটা চোর চোর ভাব লক্ষ্য করছিলাম। ও যেন আমার চোখে চোখ রাখতে অস্বস্তি বোধ করছে। ওই অপরাধের যেমন হয় আর কি। ও আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। বলছিল কি, দেখ অত ভেঙে পড়িস না, ঘড়ি ঠিক পাওয়া যাবে, একটু ধৈর্য ধর, মাথা ঠান্ডা কর, এইসব। তা আমার হঠাৎ কি হলো, কুটুম বাড়ি ভুলে গিয়ে ঘড়ির শোকে পাগল হয়ে কতগুলো লোকের সামনে আমি চেঁচিয়ে বলে উঠলাম, ঘড়ি কি করে পাওয়া যাবে? ঘড়িটা তো তুই চুরি করেছিস। হ্যাঁ, বলেন কি মশাই? শত হলো বন্ধু বলে কথা। হ্যাঁ, ওই তো বললাম মশাই, বিপদকালে বুদ্ধি নাশ। অতগুলো লোকের সামনে, বিশেষ করে কুটুম বাড়িতে, ওই কথা বলার সঙ্গে সঙ্গে বিশুর মুখটা একবার ছাইবর্ণ হয়ে গেল। আর আমার মুখে এই কথা শুনে ও এত অবাক হয়ে গেল যে প্রতিবাদ করতেও যেন ভুলে গেছিল। কিছুক্ষণ হাঁ করে আমার দিকে চেয়ে থেকে শুধু বলতে পারলো, হ্যাঁ। বাড়ি শুদ্ধ লোক নির্বাক এবং পাথর। শুধু তথাগত আমাকে একটা ঝাঁকুনি দিয়ে বলেছিল, এই বলু, এসব কি বলছিস? তুই কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এহ, আর সেই সঙ্গে দুপুরে খাওয়াটাও তো চটকে দিলেন মশাই। নিশ্চয়ই ভালো মন্দ রান্না হয়েছিল সেদিন। আর খাওয়া, এই সিচুয়েশনে খাওয়ার কথা কি করে মাথায় আসবে বলুন? তবে হ্যাঁ, সেদিন বিশুর দিদি জামাইবাবু অনেক আয়োজন করেছিলেন বলে শুনেছি। আর হ্যাঁ, সেদিন খাওয়া দাওয়া চটকেই গিয়েছিল। আচ্ছা, তারপর কি হলো মশাই? তারপর আর কি, বিশুর দিদি আর জামাইবাবু বিশুর পকেট আর ব্যাগ সার্চ করলেন। ঘড়িটা পাওয়া গেল না। রাগের চোটে বিশুর দিদি বিশুকে কয়েকটা চড়ও মেরেছিলেন। বিশু অবশ্য একেবারেই নির্বাক হয়ে গিয়েছিল। কি ঘটছে তা যেন সে বুঝতেই পারছিল না। আত্মপক্ষ সমর্থনে একটা কথাও সে বলেনি। বিশুর দিদি জামাইবাবু আমাকে ঘড়িটার দাম দিয়ে দেওয়ারও প্রস্তাব দেন। শত হলেও ঘড়িটা তখন তাঁদের বাড়ির থেকেই হারিয়েছে। আমি রাগে দুঃখে একা একাই বাড়ি ফিরে এলাম। আচ্ছা, তা না খেয়েই তো? হ্যাঁ, তবে ওরা খাওয়ার জন্য অবশ্য অনেক চাপাচাপি করেছিলেন। আহা, বড়লোকের বাড়ি, নিশ্চয়ই পুকুরে মাছ মুরগি এসব তো হয়েই ছিল। হ্যাঁ, পরে অবশ্য শুনেছি তথাগতর কাছে সেদিন কাঁকড়ার ঝাল, দই চিংড়ি, মুরগির দো পেঁয়াজা এসব অবশ্য হয়েছিল। তবে পরিস্থিতির কারণে কেউই তেমন খেতে টেতে পারেনি। আচ্ছা, আর সেই ঘড়িটা? সেই দুঃখের কথাই তো বলতে চাইছি মশাই। ঘড়িটা দুদিন বাদই পাওয়া যায়। বারুইপুরের পুলিশ ওই পাড়ার একটা 15-16 বছরের ছেলেকে পাকড়াও করে। ছেলেটা ক্লিপ্টোম্যানিয়াক। তার কাছ থেকে ঘড়িটা উদ্ধার হয়। বিশুর জামাইবাবু নিজে গাড়ি চালিয়ে এসে আমার হাতে ঘড়িটা তুলে দিয়ে দুঃখ প্রকাশ করে যান। আমি অবশ্য লজ্জায় তার মুখের দিকে তাকাতে পারিনি। আচ্ছা, আর বিশু? তার কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত ছিল না? হ্যাঁ, তা তো বটেই। আমি তার কাছে গিয়ে ক্ষমাও চেয়েছিলাম। আর বিশু আমাকে ক্ষমা করেও দিয়েছিল। তবে এত অনায়াসে, এত উদাস মুখে, এত সহজে ক্ষমা করে দিল যে সেটাকে আমার ক্ষমা বলে মনেই হলো না। আমাকে ওর উল্টে অপমান করা উচিত ছিল, ঝগড়া করা উচিত ছিল, মুখের উপর কড়া কড়া কথা বলা উচিত ছিল। আমি যে ওর উপর কত বড় অন্যায় করেছি, অন্যায্য অপমান করেছি, সেটাও তো একবার বলবে বিশু। না, সে কিন্তু কিচ্ছু বলল না। আমি দেখলাম আমাদের মধ্যে সবচেয়ে আমোদে আর হাসি খুশি ফুর্তিবাজ বন্ধু বিশু একেবারে পাল্টে গেছে। মুখে হাসির রেশও নেই, গম্ভীর, শান্ত,
আর কেমন যেন দূরের বলে মনে হচ্ছিল তাকে। এটি যে আমার প্রাণের বন্ধু বিশু, সেটা আর মনেই হচ্ছিল না। ওই একটা ঘটনার পর বিশু সেই যে পাল্টে গেল, গেল তো গেলই। পুরনো বিশুকে আর কেউ কখনো খুঁজে পায়নি। তার জায়গায় কে যেন অন্য এক অচেনা বিশুকে বসিয়ে দিয়ে গেছে। যাক বাবা, দামি ঘড়িটা তো উদ্ধার হলো। ভুল, ভুল। ঘড়িটাও কিন্তু উদ্ধার হয়নি। কেন মশাই, কেন? তাহলে কি আসল ঘড়িটা উদ্ধার হয়নি? হ্যাঁ, তার হলো কই বলুন না। ঠিকই বটে যে উদ্ধার হওয়া ঘড়িটা আমার সেই স্বাদের ওমেগাটাই বটে। কিন্তু শুধু ঘড়িটা ফেরত এলেই তো আর হবে না। সেই ঘড়ির প্রতি আমার ভালোবাসাটাই যে উধাও হয়ে গিয়েছিল। এক বিন্দু আকর্ষণও আর অবশিষ্ট ছিল না। বরং ঘড়িটার দিকে চাইলেই আমার ভিতরে ঘৃণার আত্মধিক্কার ফুঁসে ওঠে। চোখে জ্বালা হয়। মনটা হু, হু করে ভয়ঙ্কর অনুতাপে। ঘড়িটা আমি আর কোনো দিনই হাতে দিতে পারিনি। ঘড়ি ফেরত এলো। কিন্তু সেটার প্রতি ভালোবাসাটা আর ফেরত এলো না যে। ঘড়ির সঙ্গে আমার রিলেশনটাই পাল্টি খেয়ে গিয়েছিল। বুঝলেন মশাই? কিন্তু দেখুন, ঘড়িটার দোষ কি বলুন? বেচারা অবলা জীব। দেখুন মশাই, ওই ঘড়িটাকে অত নিরীহ ভাববেন না। ওই শালাই তো আমার ভেতরে দখলদার বৃত্তি জাগিয়ে তুলেছিল। আমাকে রূপে গুণে হিপনোটাইজ করে রেখেছিল। ওই শালাই তো আমাকে প্রম্পট করেছিল বিশুকে চোর বলে দাগিয়ে দিতে। আপনি কি ভাবেন যে আমাদের চারদিকে যেসব জিনিসপত্র ছড়িয়ে রয়েছে, তারা সব অবলা জীব? নিরীহ ইনঅ্যানিমেটস? হ্যাঁ, ভুলেও তা ভাববেন না। ওগুলোও কিন্তু আমাদের ঝুঁটি ধরে চালায়, আমাদের নাস্তানাবুদ করে ছাড়ে। ঘড়ি বলুন, মোবাইল ফোন বলুন, সোনার আংটি বা আর কিছু বলুন, কোনো হারামি বড় কম নয়। হুম, তা অবশ্যই খানিকটা ঠিকই। কুকুর বেড়াল তবু পোষ মানে, কিন্তু জিনিসপত্র হুম, কক্ষনো পোষ মানে না। যখন যার কাছে যায় তখন তার হয়ে যায়। হারামি বটে। আচ্ছা, তারপর বলুন, তা বিশুর সঙ্গে কি এখন আপনার সম্পর্ক আছে? দেখুন, আছে, তবে রিসাইকেলড বিশুর সঙ্গে। সেই পুরনো বিশুকে আর কেউ কোথাও কখনো খুঁজে পায়নি। রিসাইকেল বিশু আমাকে ক্ষমা করে দিয়েছে বটে, কিন্তু আমি চাই আমাদের সেই পুরনো বিশুর ক্ষমা। কিন্তু তাকে কোথায় পাই বলুন তো? তাহলে আমি কেন শান্তিতে নেই আপনি বুঝতে পারছেন? হুম, কিন্তু আপনার এই অশান্তিগুলো ঠিক আমাদের মতো নয়। একটু যেন অন্যরকম। তা হয়তো হবে। তবে কিনা এসব অশান্তিও কিছু এলেবেলে নয়, বুঝলেন? এই তো আমার বান্ধবী শ্রেয়সী অনেক দিন ধরে আমাকে বলছিল ওদের বাড়িতে যেতে। তো কেমন আপনার বান্ধবী? গার্লফ্রেন্ড নাকি? ফিয়াঁসে নয় তো? দেখুন, আপনাদের এই পুরনো মানুষদের না এই এক দোষ। মহিলাদের কথা উঠলেই বউ, বিয়ে এইসব লাইনে ভাবা শুরু করে দেন। আজকাল রোমান্টিক সম্পর্ক অত সহজে হয় না মশাই, বুঝলেন? আসলে রোমান্স জিনিসটা পৃথিবীতে বহুকাল রাজত্ব করার পর এখন একটু জিরোতে গেছে। হয়তো আর ফিরেও আসবে না কোনোদিন। আপনি কি বুঝতে পারছেন না যে এখন আর রোম্যান্স ব্যাপারটাই নেই? সম্পর্ক আজকাল অঙ্কের মতো, অনেকটা যেন ইকুয়েশন। তাতে আবেগ-টাবেগ, লজ্জা-টজ্জা, শিহরণ, অচেনা জগতে ঢোকার বিস্ময় এসব কিচ্ছু নেই। টের পান? হ্যাঁ, হ্যাঁ, কতকটা যেন আজকাল ঐরকমই হয়েছে। তাহলে শ্রেয়সী আপনার প্রেয়সী নন বলছেন তো? না, না, তাও বলিনি। আপনি প্রেয়সী কথাটা ব্যবহার করলেন। প্রেয়সী মানে প্রেমের পাত্রী, তাই তো? হ্যাঁ, কতকটা তাই বটে। তবে কি জানেন? প্রেম জিনিসটা অনেকটা শিকনির মতো, অনাবশ্যক। মানুষ ওটাকে ঝেড়ে ফেলে দিয়েছে। এখন বরং সম্পর্কটাকে রিলেশন বলা যায়। হ্যাঁ, হ্যাঁ, আজকাল ওই রিলেশন কথাটা খুব কানে আসে বটে। কিন্তু মশাই, প্রেম কথাটাও তো বেশ চালু আছে এখনো। প্যার, মহাব্বত এসব কথাও তো শুনতে পাই। তা বটে, হ্যাঁ, তবে কি জানেন? ওই পুরনো খবরের কাগজের মতোই ওগুলো আর কোনো পাঠযোগ্যতা বলে কিছু নেই। যখন অ্যালুমিনিয়াম ১ম আবিষ্কার হয়েছিল, তখন একটা অ্যালুমিনিয়ামের চামচের দাম পড়েছিল কত জানেন? ৳৪৫,০০০। আর এখন একটা অ্যালুমিনিয়ামের চামচের দাম কি বলুন না? ওই প্রেমের বাজার দরও এখন ওই রকমই একবারে তলানিতে ঠেকে গেছে। আচ্ছা, সে হোক গে। তা আপনি শ্রেয়সীকে নিয়ে কি যেন একটা বলতে চাইছিলেন যেন?
হ্যাঁ, ওই অশান্তির কথাই আর কি। শ্রেয়সী দেখতে চমৎকার, দাঁতের সেটিংও ভীষণ ভালো, একটু রোগার দিকি, কোয়াইট অ্যাট্রাকটিভ। ও, তাহলে আপনার কি মহিলাদের দাঁতের প্রতিও দুর্বলতা আছে? তা একটু আছে। হ্যাঁ, আমার বউয়েরও একসময় ভারী বাহারি দাঁত ছিল মশাই। পান খেয়ে খেয়ে এখন দাঁত সব একবারে তরমুজের বিচি হয়ে গেছে। কিন্তু শুধু দাঁত হলেই তো হবে না, বর্ণ, গোত্র সব ঠিকঠাক সিজিল-মিজিল আছে তো? আরে দূর মশাই, ওসব দিয়ে কি হবে? এ কি সেকেলে বিয়ের পাত্রী দেখা নাকি? আমি শুধু একটি মেয়ের মলাটের কথা বলছি। চটে ওঠেন কেন? নিছক কৌতূহল আর কি। তা মলাট যখন ভালো তখন বইটা পড়ে ফেললেই তো হয়। নাহ, হয় না। মলাট অনেক সময় ললাটের দুঃখের কারণও হয়ে ওঠে তো। হ্যাঁ, সেটা অবশ্য ভেবে দেখার মতো কথাই বটে। আচ্ছা, তারপর হলোটা কি? এবার একটু আগুন হন। শুধু দাঁতে আটকে থাকলেই তো আর হবে না। না, না, ঘটনাটা তেমন কিছু নয়। নিতান্তই সামান্য একটা বোঝাবুঝির ভুল। গায়ে না মাখলেও চলে, এমনকি বলার মতো ঘটনাও নয়। তবে মানুষের যে কত রকমের অকারণ অশান্তি আছে, সেটা বোঝানোর জন্যই বলছি আরকি। বলে ফেলুন। খোলসা হলে অনেক সময় স্বস্তি পাওয়া যায়। এই যেমন কোষ্ঠকাঠিন্যের পর হুড় করে পায়খানা হয়ে গেলে কেমন আরাম পাওয়া যায় দেখেননি? উফ! আপনাদের এই বয়স্ক মানুষদের উপমাগুলো খুব বিজার। তো এখানে হঠাৎ পটির কথাটা এনে ফেলার কি খুব দরকার ছিল বলুন তো মশাই? মশাই, পটিকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। পটি হওয়া বা না হওয়ার সঙ্গে আমার সাইকোলজি অবধি জড়িয়ে আছে। যেদিন পটি ঠিকমতো না হয়, সেদিন দেখবেন মন খিঁচড়ে আছে। কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়েও আহা! উহু! করতে ইচ্ছে করছে না। চিংড়ির মালাইকারিকে ইরেজার বলে মনে হচ্ছে। বিশ্বসুন্দরীর দিকে চেয়ে থেকেও নিজেকে কেমন গরুর মতো নিষ্কাম লাগছে। আচ্ছা, ঠিক আছে বলছি। তা ব্যাপারটা হয়েছিল কি, আমরা অর্থাৎ আমি আর শ্রেয়সী একটু রিলেশনের দিকে এগোচ্ছিলাম। দুজনের মধ্যে একটা কেমিস্ট্রি বা অ্যারিথমেটিক্স একটু এগোচ্ছিল। তো শ্রেয়সী প্রায়ই ওর বাড়িতে যাওয়ার কথা বলছিল। আমারও আপত্তি ছিল না। তাই একদিন এক শীতের বিকেলে আমি ওদের বাড়িতে গেলাম। আচ্ছা, তা ভালোই করেছেন। তা বাড়িঘর কেমন? খারাপ নয়। বালিগঞ্জে নিজেদের দোতলা বাড়ি। বাহ! বাহ! সে তো ভালো কথা মশাই। তা গ্যারেজ আছে? গাড়ি দেখতে পেলেন? ছিল বোধহয়, অতটা লক্ষ্য করিনি। উফ! ওইটিই তো আপনাদের দোষ মশাই। সবকিছু ঠিকমতো লক্ষ্য করতে হয়। বিষয় না হলে জীবনে কষ্ট পাবেন যে। কোন্নগরে মেয়েটির বাবা ছেঁড়া ধুতি পরে সামনে এসছিলেন বলে আমার বাবা সে বিয়ের সম্বন্ধ নাকচ করে দিয়েছিলেন। তাও বেশি ছেঁড়া তো নয়। মোচার কাছে এক জায়গায় সামান্য একটু ফেঁসে গিয়েছিল। না ধরলেও হতো। ওফ! আপনার সঙ্গে কথা বলাই মুশকিল মশাই। আচ্ছা, বলুন। আমি চুপ করলাম। শ্রেয়সী আমাকে ওদের দোতলার ড্রয়িং রুমে বসিয়ে ওর মাকে ডাকতে গেল। আমি চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পর হঠাৎ ভিতরের ঘর থেকে পর্দা সরিয়ে ওর মা ঘরে ঢুকলেন। পরনে চমৎকার ওড়িশি নকশার তাঁতের শাড়ি, ফর্সা অভিজাত চেহারা, মুখে একটু মিষ্টি হাসি, হাতে একটা ট্রে। আমি তাড়াতাড়ি দাঁড়িয়ে হাত জোড় করলাম। দেখতে পেলাম ট্রেতে সাজানো প্লেটে ৩ রকম বড় সাইজের মিষ্টি। একটা সিঙাড়া মাথা উঁচু করে আছে। পাশেই আরামে শুয়ে আছে বোধহয় একটা মাংসের চপ। একটা পোর্সিলেনের বাটিতে রাবড়ি বলেই মনে হয়েছিল যেন। আসলে আমি তো ৫ ফুট ১০ ইঞ্চি লম্বা আর দাঁড়ানো অবস্থায় ছিলাম। তাই আমি ডিটেইলসটা বলতে পারছি। দেখুন, হবু জামাইবাবুজির জন্য তো এটুকু উনি করতেই পারেন। তা তো নিশ্চয়ই। তবু ভদ্রতা বলে তো একটা কথা আছে। যদিও সেদিন আমার খুব খিদে পেয়েছিল, তাই প্লেটের আয়োজন দেখে খুশি হলেও ভদ্রতাবশে বিস্ময় প্রকাশ করে আমি বললাম, "মাসিমা, আমার জন্য এত আয়োজন করেছেন কেন? আমি তো শ্রেয়সীর বন্ধু, ঘরের ছেলের মতো।" তাহলে মশাই সেদিন খ্যাটনটা বেশ ভালোই হয়েছিল, কি বলেন? আচ্ছা দেখুন মশাই, সব কথায় শেষ অবধি শুনে তারপর মন্তব্য করা উচিত, বুঝলেন? তা বটে। আচ্ছা, তারপর কি হলো? তারপর মাসিমা অত্যন্ত ভদ্র এবং নম্র গলায় বললেন, "না বাবা, এসব তোমার জন্য নয়। ওই পাশের ঘরে আমার বড় জামাই বসে আছে তো, এসব তার জন্যই নিয়ে যাচ্ছি। তোমার জন্য চা বিস্কুট আসছে।" ওহ! এ তো রীতিমতো অপমান মশাই। তা কেন? সত্যি কথাটা অকপটে বলা কি অপরাধ?
চক্ষু লজ্জা কি মানুষের শত্রু নয়? উনি যা করেছিলেন তা ঠিকই তো করেছিলেন। তবু খটকা লাগছে কেন বলুন তো? কেন আমার হাত কামড়াতে ইচ্ছে করছে? কেন নিজেকে গাধা, গরু, আহাম্মক বলে গাল দিতে ইচ্ছে হচ্ছে? কেন আর শ্রেয়সীর সঙ্গে সম্পর্ক রাখতে ইচ্ছে করছে না? আজকাল নিজেকে নিজে বিয়ে করার রেওয়াজ চালু হয়েছে, জানেন তো? তা আমার ইচ্ছে করছে নিজেকে ডিভোর্স করে দিই। দেখুন, সত্যি কথা বলতে কি, আমিও ঠিক ধরতে পারছি না আপনার কথাগুলো। ওই জন্যই তো বলছিলাম, আমি বড় অশান্তিতে আছি মশাই। কিছু বুঝলেন? একটু একটু। আজকের গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। আর যদি গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিন, গল্পটি শেয়ার করুন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।